দশে দশের আজকের আমাদের কবিতা চর্চার দ্বিতীয় কবি হচ্ছে সুমন সাধু। সুমন সাধু সাংবাদিক, কবি, গদ্যকার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে। প্রায় 13 বছর লেখালেখির সঙ্গে যুক্ত, মূলত কবিতার সঙ্গেই। বর্তমানে সাংবাদিকতা করেন আর তার সঙ্গে সাহিত্য পত্রিকার সঙ্গেও যুক্ত। সম্পাদিত পত্রিকা আঙ্গিক, বঙ্গদর্শন, শনিবারের কর্চা এবং কায়াতরুবর। সুমনের প্রকাশিত কাব্যগ্রন্থ বিশ্বাস নাও করতে পারেন 2018, গহ্বর যান 2018, উঠতে চললাম কমরেড 2019, ঘুম হও অজস্র অপরাজিতা 2022। সুমনের একটি গদ্যগ্রন্থ রয়েছে বিলম্বিত দুপুর, সেটি 2023 প্রকাশিত। আমরা চলে আসছি সুমনের কবিতা। প্রথমত এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি, কারণ আমাদের কলকাতা শহরে এখন এত ক্যাফে বা এত বসার জায়গা হয়েছে, কিন্তু কবিতা নিয়ে এরকম আলোচনার পরিসর মনে হয় খুব কমই আছে। তো আমি খুব বেশি কবিতা পড়ব না। আমার প্রথম বই 2018-তে, কিন্তু 2018-তে এই বিশ্বাস নাও করতে পারেন এই বইয়ে যে কবিতাগুলো আমি রেখেছিলাম সেগুলোর বয়স প্রায় 9-10 বছর। তো আমি আমার কবিতার জার্নিতে পড়ে যাচ্ছি। আপাতত কয়েকটা লেখা পড়ছি। সন্ধি, দুরন্ত এই ব্যালেরিনা ঢং, খিল্লিবাজ, সার্কাস্টিক। ঠান্ডা আবহাওয়া চিনিয়ে দিচ্ছে হাইওয়ে, ড্রাইভারের ওভারটেক। একটা লং জার্নিতে নাকি ড্রাইভারের পাশে বসলে ঘুমানো যায় না। ঘুরে চলেছি একটা বৃত্তের মাঝ বরাবর, কেন্দ্র থেকে অনেকটা দূরে। দ্রুতগতিতে ছুটে চলেছে গাড়ি, ড্রাইভার আর তার ওভারটেক। একমাত্র এই স্বপ্নটার রং ছিল, কারণ ঘুম ভাঙতেই আমার মাথা ড্রাইভারের কাঁধে রাখা ছিল যত্নে, আর সেই থেকেই আমাদের সন্ধি চুক্তির শুরু। সিঁদুর খেলা। 10 ফুট বাই 10 ফুট ঘরের এই জানলা থেকে অনেকটা আকাশ দেখা যায়। বিকেল শেষে স্বপ্নের রং হয়ে ওঠে সিঁদুর। আধো আধো হাস্কি ভয়েসে সারিবদ্ধ চিল আমার বান্ধবী বিশেষ। সন্ধে নামলে অনেক নিচের আলো পোকামাকড়ের মতো দেখায়। ধরা যাক তারা এক একজন সমস্ত যুবতী, তাদের শরীরে বেঁধে যাচ্ছে নিষেধ রং। আমি হাইওয়ের রেড সিগন্যাল দেখে কয়েক সেকেন্ড থমকে আছি। ভ্রমর। তোমার মতো তুমি আছো বলেই নিম্নচাপ সরে দাঁড়ালো। সাঁতার জানো নামক গুরুতর প্রশ্নে নিম্নতর চাপরেখা দূরে, বহুদূরে ওই চলে যাচ্ছে, ক্ষীণ। অথচ ক্লান্ত নই। ভরে থাকা প্রাণ এ সময় আলো হয়ে রেখাটি, সেলাই, ঘণ্টা আধে ধ্রুপদ জোড়া চোখ দেখা হয়ে সরে যাচ্ছ তো যাচ্ছই। এই কবিতার নাম পরিধি। বছর শেষের সর্দি জানে এক একটা সেট চিনে বসে যায় আদর। সকালে রোদে তাপে সেঁকে নিই অদ্ভুত 6টি বছর। কবির মৃত্যু হলে সে কেবল একা, কুড়ে খাবে মলাট, পাণ্ডুলিপি। অভিমান থাকে না এসবে। আবেগহীন আওয়াজ এলেই বুঝে নিতে হবে আমরা কখনো ভিন্ন নই, আমাদের ভিন্নতা নেই কোনো। ছোট ছোট লজেন্স তানায় শুধু বুকে টেনে নেওয়াটুকু। বিলি কেটে কেটে যাবে দিন। আমরা জানি শুধু হাঁটা, যে পথের কোনো শেষ নেই, অথবা শেষের পরে নতুন আরেকটু পথ। বাবা নেই, আমি আছি। আমি, বাবা আর সর্দি রোজ একসাথেই থাকি। জল রং। হস্তাক্ষর জুড়ে শুধু ছায়া। ভরাট হচ্ছে দু চোখ, স্ক্রিন, যেন বা প্রচ্ছদ লেগেছে গায়ে। মাউথ অর্গানে বেজে চলে ছেলেবেলা, হাত মুঠো ধুলো। 2 টাকার পেপসিতে আবার যাতায়াত হবে, আবার টোটোময় ভ্রমণের টানে ফিরে ফিরে যাবে অকস্মাৎ ধুলো। বালিশের উবু হয়ে শোয়া কখনো কথা বলবে না, সবটা বুঝে নিতে হবে। ঝোলা গুড়, ঝোলা ব্যাগ এসব উপেক্ষা করে চলো তবে ঘুরে আসি। এক একটা প্যারাসিটামলের গায়ে জ্বর এলে আমরাই তখন ছক্কা ফুরুত। এ কটাই। এটা একটা হিমাচল প্রদেশে জীবনে প্রথমবার বেড়াতে গিয়েছিলাম, জীবনে প্রথম পাহাড় দেখা। তো তখন 2013-14 সালের লেখা এগুলো মূলত। আর কয়েকটা পড়ছি, সেগুলো সাম্প্রতিক লেখা। বছরের শেষ গান। বছর, তোমার দিকে গড়িয়ে পড়ুক ভ্রাম্যমান বিকেল, আর পীতবর্ণ কমলা লেবুর খোসা। মুখ দেখা দেখি না হলেও নষ্টামির গায়ে জড়িয়ে থাক নাক সিঁটকানো খিদে, ব্যথার অমোঘ চিৎকার। সমস্ত টাল আর বাহানার যে কভি খুশি কভি গাম, আগুন ঝরে যাক প্রতিটি জিভে।
যে লজ্জায় লাল প্রিয় বান্ধবীর টিপ, তাতে 7 খুন মাফ হয়ে লাগুক কপালের রাঙা। আমি তোমায় কিছুতেই বলতে পারছি না কারোর কথা, একার অভ্যেসে শুধু দেখছি ব্যাকুলের ঢেউ সর্বস্ব কলতান, মধুর বকুল ফুটছে বছরের শেষ কানে। একটা ঘর দীর্ঘ ছায়া, একটা বেডরুম, শতবর্ষ পুরনো খাটে লাল চাদর পেতে রাখা হয়েছে। ঘরের দুপাশে চেয়ার ঘরের দৈর্ঘ্য প্রস্থকে 2 ভাগ করেছে। হাওয়ায় উড়ছে সদ্য ভেজা তোয়ালে, ঘরের 3 দিকে পেরেকবিদ্ধ ফটো ফ্রেম, মেঝেতে লুটানো তোমার টুপি, চায়ের কাপ। একটা ঘরে যা যা থাকার সব আছে, এমনকি তোমার ছায়া। শুধু এই ঘরে অত্যাচারিত হওয়ার প্রতিটি দাগ আমার শরীর থেকে উধাও। তারপর থেকে আমি অলৌকিকে বিশ্বাস করি। জীবনের যত পাহাড়, অবিমিশ্র বৃষ্টি পড়ছে পাহাড়ে, উঁচু নিচু বাঁকা পথে ঝিমি চাঁদের রং, কাঠঘরের মেঝেতে লুটিয়ে পড়ছে মুনলাইট সোনাটা। একটি আনারস সহযোগে আমার গা এলিয়ে বসে আছে ইন দ্য মুড ফর লাভের অবিকল ছায়া। ছলাকলায় পারদর্শী নই, তাই আশ্বিনের বারবেলায় মনে পড়ে যাচ্ছে আমাদের আনারসি চিৎকার। কেউ দুম করে মরে যাওয়ার মতো এযাবৎ আমার মাথার যন্ত্রণা উচ্চাঙ্গে উঠছে আর নামছে। ব্যথা চিনচিনে, পাড়াময় উত্তাপ ছড়িয়ে রেখেছে যে তার কাছে নতজানু হই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর ঠেকে শেখা বন্ধু শিখিয়েছে কাঁচা বয়সের রাজনীতি। তবু যেন পরিপক্ক গালমুখ তাম্বুলে কি ললাট হাসি লেগে থাকে জনি জুড়ে। দুপায়ের ফাঁকে গোপন হাওড়া ব্রিজ খেলে যায়। তবু ইহজন্ম ব্যথা চিনচিনে, তাকে ছুঁতে গেলেই জন্মটি শুকায়। ফ্যাসিবাদ, তবু একলা সানাই নাচে। দিনান্তের তরল 2 হাত যেন জ্যোৎস্নার সন্ধে। নেমে আসে ক্ষীণকায় অন্ধকার সেলাই পথ, আর তুমি শুধু রিপু হও খোশ মেজাজে। কি কাঙাল দেখি জঠর আর তো শীর্ণ খায়, তবু তরুর গন্ধে রাতের যৌনতা পচে যায়। পোকা ওড়ে স্নানঘরের আয়না মুখে, শুধু তুমি আমায় ছুঁয়ে ওঠো প্রতিবার। ঠোঁট রিপু হতে হতে বছর 30-এর কোটা উথলে ওঠে। শিরোনামে জখম হয় শরীরের ফ্যাসিবাদ। শেষ লেখা পড়ছি। এই কবিতার নাম হুশ। ও ডার্লিং, ও ফ্রোজেন লাভ। হৃৎকম্পনে ভেসে যাচ্ছে সোনামুখী পাড়া। নিজের শরীর নিজেই ঠুকরে আত্মহত্যা করছে বেনামি পায়রা। ও ডার্লিং, তুমি শুধু দৃশ্যমান হাওয়া। ওরা করুণ ভোরে ওরা পাখি। কঠিন সূর্যাস্তের গায়ে এঁকে দিচ্ছ দিনান্তের শেষ চিহ্ন। সমস্ত শিকল ভাঙার গানে হারমোনি করছো, আর সুদূরের বেহালা বাদক আমায় পাগল করে তুলছে। ও জানেমন জানেমন, বনবিথি তলে আমরা আমাদের হত্যা করব। এই হুশ। আমাদের 10-এ 10-এর যে অনুষ্ঠান বা যে কবিতা চর্চা আমরা যেটা করি, তাতে সুমন বোধহয় আমাদের প্রথম শূন্য পরবর্তী কবি। মানে তার আগে আমরা যারা ছিলাম, যাদের করেছে এই দুটো ইয়েতেই, তার আগের জেনারেশন, সুমন পরবর্তী জেনারেশন। তো সুমন আমাকে বলেছিল যে মানে ওর সেই জার্নিটা নিয়ে, কবিতার জার্নি নিয়ে ওর কিছু বলার রয়েছে। তো আমি সেটা সুমনকে জিজ্ঞেস করবো। মানে সুমন আমাদের পরে এসেছে এবং লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত হয়েছে, এবং একটু ওর চোখ দিয়েও, কারণ আমরা আলোচনা করি, আগের দিন ঋতুদি খুব একটা ভালো কথা বলছিল যে তোমরা বড্ড নস্টালজিয়ায় ঘুরে ফিরে থাকছো। তো সেইটা সত্যিই, মানে আমরা কি সত্যি সেই নস্টালজিয়ায় ঘুরে ফিরে থাকছিলাম? তো পরের জেনারেশনের কাছে আরেকটু ছোট যারা, তারা কিভাবে দেখছে সেটা আমরা একটু জানতে চাইবো। যে মানে আমরা যে লিটল ম্যাগাজিন নিয়ে যেভাবে ভাবি, যেভাবে কবিতা নিয়ে কথা বলি, তোরা যখন কবিতা লিখতে এলি, যে ইয়ে করলি, তোদের কাছে মানে নতুনটা কি? এবং নতুন মানে ধর নতুন মিডিয়াম এসেছে, অনলাইনে অনেক বেশি কাজ করিস। আমরা প্রথম দিকে কোনোদিনই অনলাইনে কিছু করিনি, মানে আমাদের ছাপা পত্রিকাই একমাত্র পত্রিকা ছিল, অনলাইন পত্রিকার কথা ভাবতেও পারিনি, ছিলই না। তো এইভাবে তোর জার্নিটা বল। এবং তুই কলকাতায়, তুই আমাকে বলছিলি যখন তোর সঙ্গে কথা হচ্ছিল যে কলকাতায়, তুই কলকাতা ছেলে নোস, তুই কলকাতায় এসে তারপর পত্রিকা বা সাহিত্যের সঙ্গে যুক্ত হওয়া। তো এই ডিফারেন্সটা কি, এটা যদি একটু বলিস। আমার মানে পড়াশোনার সূত্রে কলকাতায় আসা, সেটা হচ্ছে 2011 সালে। তো জীবনে প্রথমবার আর কি যৌথ পরিবার ছেড়ে একটা হস্টেল জীবন, তো রামকৃষ্ণ মিশনের মতো হস্টেল জীবন। তো এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু যেটা হলো, ওখানে গিয়ে দেখলাম যে প্রচুর বন্ধুবান্ধব হয়ে গেল খুব তাড়াতাড়ি, এবং যারা আমার ভাষায় কথা বলে না, বাংলা ভাষায় কথা বলে না, বিভিন্ন রাজ্য থেকে ওখানে পড়তে এসেছে, তারা অদ্ভুতভাবে আমার খুব ভালো বন্ধু হয়ে গেল, এবং সকলেই যে যার ভাষায় কবিতা লিখতো। তো আমাদের যে রুমটা ছিল, আমরা 4 জন ছিলাম রুমমেট,
বাকি তিনজনই এখন বিদেশে আছে। তো আমরা চারজনই কবিতা লিখতাম। তার আগেই আমার আঙ্গিক শুরু করা, মানে আঙ্গিক শুরু করেছিলাম তখন ক্লাস 12-এ পড়ি সেই সময়টা। তো তখন আমার সাহিত্য চর্চা বা মানে আমি স্কুলের কথা বলছি ছোটোবেলায়, মানে আমার বাড়ি বর্ধমান জেলার গুসকরা বলে একটি শহরে। তো সেখানে আমার সাহিত্য চর্চা ছিল ওই হাতে গুনে কয়েকটা, মানে সুনীল শক্তি, জয়, শঙ্খ, মানে যারা যাদের খুব নোন ফেস, যাদের আমরা নাম ছোটোবেলা থেকে শুনে থাকি বা এই পরিবার থেকে আমাদের নাম শোনানো হয়, তার বাইরে আমি নাম শুনিনি, তখন জানিই না কি লিটল ম্যাগাজিন কি খায় না মাথায় দেয় সেই বিষয়ে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। তো আমি কিন্তু লিটল ম্যাগাজিন করব বলে একটা পত্রিকা শুরু করা এই মানে চিন্তা নিয়ে আমি শুরু করিনি একেবারেই। একটা পত্রিকা করব আমরা বন্ধুরা মিলে, সেই জায়গা থেকেই পুরোটা শুরু করা। এবং যেহেতু ছোট থেকে সিনেমা বা থিয়েটার দেখতে ভালোবাসতাম, বা আমি থিয়েটার করতামও ছোট থেকে, সেই কারণে পত্রিকাটার মানে একটা বড় অংশ জুড়ে থাকবে সিনেমা এবং থিয়েটার বিষয়ক, মানে সাহিত্যের থেকেও সেটা একটা বড় অংশ জুড়ে থাকবে। মানে আঙ্গিকের ভাবনা মূলত এই জায়গা থেকে, পরে আমরা সরে এসেছিলাম। তো তারপর যখন কলকাতায় এলাম, প্রচুর বন্ধুবান্ধব হলো, লেখালেখি শুরু করছি। আমি যখন যাদবপুরে গেলাম, তার আগে আমি একটা মানে বিষয় নিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম বা পড়াশোনা করছিলাম, কাজ করছিলাম। যাদবপুরে এসে সেই কাজটা আমি করার সুযোগ পাই, সেটা হচ্ছে শূন্য দশকের কবিতা নিয়ে একটা ডিজার্টেশন পেপার। আমার যেহেতু স্পেশাল পেপার ছিল আধুনিক বাংলা কবিতা, তো আমি কাজ করেছিলাম শূন্য দশক নিয়ে। তখন আমি একটা সমীক্ষা করেছিলাম ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই, বিভিন্ন জনকে জিজ্ঞাসা করে, মূলত যারা সায়েন্সের স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাদের আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কি জানো শূন্য দশকটা কী? তারা শূন্য দশকের নাম শোনেনি, তারা শূন্য দশকের কোনো কবি, গল্পকার, ঔপন্যাসিকের নাম জানে না। তাদের হচ্ছে নাম শোনা বা পড়াশোনা শ্রীজাত মন্দাক্রান্তা সেন অবধি, তার বাইরে তারা আর শোনেনি। এবং তাদের ধারণা যে এখন, একজন আমাকে বলেও ছিল যে কবিতা লেখা হয় এখন, তো এরকম একটা বিষয়। তো তখন আমি বৈখরি ভাষ্য আমার নজরে আসে, বৈখরি ভাষ্যর ওই শূন্য দশক সংখ্যাটা তখন আমি কিনি। তো তখন মূলত আমি আজকে যে চারজনের নাম করতে চাই, যাদের থেকে আমি সবসময় ইন্সপায়ার্ড হয়েছি, বা আমার কবিতা জীবন বা কবিতার লেখালেখি, আগে যে কবিতা লিখতাম বা কবিতা নিয়ে ভাবতাম, সেটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আমি ইন্দ্রনীল ঘোষ, দেবাঞ্জন দা, সংঘমিত্রা দিয়ে, আর অনিমিকদা, মূলত এই চারজন শূন্য দশকের। এদের কবিতা পড়ে বা এদের কবিতার বইয়ে মূলত এই কাজটা সূত্রে যখন আরও বেশি করে এদের কবিতা পড়লাম, তখন সত্যিই অনেকখানি আমার কবিতা ভাবনা বদলে গিয়েছিল। কারণ আমার মনে হয়েছিল যে শূন্য দশকের যে কবিতার ভাষা, তার সঙ্গে পূর্ববর্তী দশকগুলোর ভাষার খুব একটা সম্পর্ক নেই। মানে সাহিত্যের ক্ষেত্রে আমার খুব প্রিয় দশক 70-এর দশক। 70-এর দশক অনেক পালা বদল দেখছে রাজনৈতিকগতভাবে, সাংস্কৃতিকভাবে। তো আমার মনে হয়েছিল যে শূন্য দশকও সেই অনেক মানে পালা বদলের সাক্ষী, যেখানে একটা বিশ্বায়ন হচ্ছে, আমাদের হাতে মোবাইল আসছে, কম্পিউটার আসছে, ইন্টারনেট আসছে, এত কিছু হচ্ছে। তো আমি আর কি ওইগুলোতে বৈখরি ভাষ্য বা তখন নতুন কবিতা যে একটা গ্রুপ ছিল, এগুলোতে আমি খুব প্রভাবিত হয়েছিলাম। তো বইমেলায় তখন এগুলো এই ধরনের বইগুলো, পত্রিকাগুলো কালেক্ট করতাম। আর যেটা হয়েছে আমার লেখালেখিতে, সেটা হচ্ছে যে এই আমার এখনকার কবিতায় মূলত যারা ধারাবাহিকভাবে আমার এখনকার কবিতা পড়েছে লাস্ট 5-6 বছর, তারা এটা জানে যে মারাত্মকভাবে গান আর সিনেমার অনুষঙ্গ প্রচুর এসেছে। কারণ হচ্ছে ছোটোবেলায় আমি যেগুলো পাইনি, আমি একটা খুব মানে সীমাবদ্ধতার মধ্যে মানুষ হয়েছিলাম। বাইরে এসে পুরোটাই নিজের মতো করে একটা পড়াশোনা, সিনেমা দেখা, থিয়েটার দেখা, যে প্র্যাকটিস আমার তৈরি হয়েছে, সেটা আস্তে আস্তে আমি নিজে বাড়ানোর চেষ্টা করেছি। এবং ওই কোথাও গিয়ে মানে ওয়ার্ল্ড সিনেমা, ওয়ার্ল্ড থিয়েটার, ওয়ার্ল্ড লিটারেচার, এগুলোর সঙ্গে কম বেশি একটু আধটু আর কি পরিচয় আমার হয়েছে, এবং আমি মারাত্মক প্রভাবিত হয়েছি, যার ফলে আমার লেখার মধ্যে মানে সরাসরি পরিচালকদের নাম আসে, সিনেমার নাম আসে, দৃশ্যের অনুষঙ্গ আসে, এবং গানের মানে ভারতীয় রাগ সঙ্গীতের একটা মারাত্মক প্রভাব তো আছেই, তার সঙ্গে কিছু পাশ্চাত্যের মিউজিকও আছে। তো মূলত এটাই। ধন্যবাদ সুমন। তো আমি এবারে প্রশ্ন কেউ করলে সেটা
মানে যদিও আজকের বিষয়টা যদিও মূলত ০ দশকের এবং ১০ বছরের বিবর্তন ইত্যাদি এই বিষয়, কিন্তু তুমি তোমার কথার মধ্যে দুটো কথা বললে। এক যেটা সেটা হচ্ছে যে কেউ একজন তিনি কবিতা হয়তো পড়েন, কম পড়েন, কিন্তু তিনি যে কজনের নাম জানেন তার মধ্যে থেকে তোমাকে একটা পাল্টা প্রশ্ন করেছিলেন যে এখনও কি কবিতা লেখা হয়। ঠিক আছে, এটা একটা। দুই হচ্ছে যেটা সেটা হচ্ছে যে তুমি দুটো কথা উল্লেখ করলে। একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ৭০ দশক তোমাকে অনুপ্রাণিত করেছিল নানানভাবে, বা প্রভাবিতই করেছে যদি বলে থাকি তাহলে তাই। এবার আমি যে সময়ে লিখি সেটা হচ্ছে ৮০ দশক। ৭০ দশক আমাদেরকেও রাদার অসম্ভব প্রভাবিত করেছিল। মানে নাম করেই বলতে পারি যে 4 জনের নাম সঞ্জয় দা নাম করেছিলেন, তাদের মধ্যে 3 জন অন্তত এখনও মানে লেখালেখির মধ্যে আছেন এবং অসম্ভব শক্তিশালী লেখক তারা, এর নিয়ে কোনো সন্দেহই নেই। যেটা আমার পয়েন্ট সেটা হচ্ছে যে তোমরা তোমাদের দশকে এসে তোমরা এই বিশ্বায়ন হচ্ছে, গ্লোবালাইজেশনের ফলে যা যা হচ্ছে, পুরো পৃথিবীটা খুলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি দেখলে, সেটা আপাত দৃষ্টিতে কিন্তু কোনো রাজনৈতিক পরিবর্তন নয়। ৭০-এ যারা লিখছিল তারা কিন্তু রাজনৈতিক পরিবর্তনটা হয় দেখেছে, অথবা তার প্রভাবটা তাদের ওপরে সরাসরি পড়েছে। তার ফলে তারা যখন ভাষা ব্যবহার করছেন, আমি নাম করে করে যদি বলি তাহলে তুষার চৌধুরী, অনন্য রায়, রণজিৎ দাস, এরা যখন লিখছেন তাদের ওখানে কিন্তু সরাসরি সেই প্রসঙ্গ বা রেফারেন্সগুলো আসছে। ঠিক আছে, একটা ব্যর্থ হোক সফল হোক যাই হোক, একটা মুভমেন্ট তার কিছুদিন আগে ঘটে গেছে, আমি নকশাল মুভমেন্টের কথাই বলছি। তো তার একটা প্রভাব এবং তার সঙ্গে যে কি বলবো একটা কমিউনিকেশন, তার সঙ্গে যে একটা বার্তালাপ চলা, সেটা কিন্তু তারা করছেন। ঠিক আছে, এই ০তে এসে কিন্তু সেই জিনিসটা নেই, মানে কোনো রাজনৈতিক প্রেক্ষিত কিন্তু সেই অর্থে নেই। যেটা রয়েছে সেটা দুটো, এক নম্বর ৬০-এর দশক একটা নস্টালজিয়া, ৭০ দশকের কিছু কবি যারা ওই নিয়ে কাজটা করেছেন। ঠিক আছে, পরবর্তীতে সেইভাবে এগিয়েছে ব্যাপারটা। তো তোমরা যখন এই রকম একটা জায়গায় তুমি যখন উল্লেখ করলে যে একটা পট পরিবর্তন হয়েছে এবং সেটা শুধু এদেশে নয় সারা পৃথিবী জুড়েই, তাহলে সেটাকে কি তুমি একটা রাজনৈতিক প্রেক্ষিতের জায়গা থেকে দেখছো বা দেখছিলে, নাকি তুমি একটা বদল হচ্ছে কিন্তু সেটা আমাদের পরিবেশগত বদল, সেটা একটা ঠিক রাজনৈতিক বদল হিসেবে চিহ্নিত করনি বা করতে পারোনি বা করবার ইচ্ছেও করনি, পরিবেশগত বদল, সেই জায়গা থেকে তোমার নিজের লেখালেখিগুলোকে বা তোমাদের লেখালেখিকে অ্যাপ্রোচ করলে, এটা আমার প্রশ্ন। না, বিষয়টাকে রাজনীতিগতভাবেই আমি দেখি, আমি ব্যক্তিগতভাবে, এবং আমার মনে হয় আমাদের দশকের আমার অন্যান্য বন্ধুরাও সেই মতোই দেখে। একটা জিনিস যে আমাদের দশক তো আরও বেশি করে ডিজিটাল ফরম্যাটে ঢুকেছে, শূন্যের থেকেও আমাদের প্রথম দশক। তো আমি বলব রাজনীতি তো সর্বত্র, মানে আমরা প্রত্যেকেই, আমি বুঝতে পেরেছি। আমি বলছি যে রাজনীতি তো সর্বত্র রয়েছে, আমাদের বেঁচে থাকার প্রত্যেকটা মুহূর্তের মধ্যে রাজনীতি রয়েছে। সবচেয়ে বড় রাজনীতি হচ্ছে যে আমরা ক্রমশ একা হয়ে গিয়েছি, এবং সেটা একা হয়েছি আমার ব্যক্তিগতভাবে মনে হয় যত বেশি করে ভার্চুয়াল রিয়ালিটিটা দাপট বেড়েছে তার, মানে মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার, এগুলোর দাপট যত বেশি বেড়েছে, আমরা সোশ্যালি এঙ্গেজড হয়েছি বেশি করে। আমাদের সোশ্যাল মিডিয়ায় কারোর ৫,০০০, কারোর ৪,০০০ বন্ধু হয়েছে, আমাদের ফলোয়ার্স বেড়েছে। আমার মনে হয় যত বেশি করে আমাদের ফ্রেন্ড লিস্ট বেড়েছে তত বেশি করে আমরা একা হতে থেকেছি। আমরা এরকম আগের মতো আড্ডা দিই না, মানে সবটা এখন ফোন জুড়ে বা ভিডিও কল জুড়ে মূলত। এবার আমাদের দশক এটার প্রত্যক্ষ সাক্ষী, আর শেষ যে বড় সাক্ষী সেটা তো আমরা প্রত্যেকেই, সেটা হচ্ছে লকডাউন, করোনা। তো তার পরবর্তী একটা বড় প্রভাব তো সর্বত্র আছে, আমাদের জীবনযাপনও পাল্টে গেছে অনেকের। মানে আমরা সকাল থেকে রাত অবধি করোনার আগেও 2020-র আগেও যেরকমভাবে আমরা জীবনযাপন করতাম, তারপর আমাদের জীবনে অনেকের জীবনেই 180 ডিগ্রি বদলে গেছে। আমাদের কর্মক্ষেত্র, আমরা মানে সিদ্ধান্ত নিতে পারছি না, কারণ অনেকে চাকরি হারিয়েছেন যার ফলে সিদ্ধান্ত নিতে পারছেন না। তিনি হয়তো সাংবাদিকতার জগতে ছিলেন, এখন তার পেশা পরিবর্তন করে ব্যাংকিং সেক্টরে ঢুকে গেছেন বাধ্য হয়ে, তো কিছু করার নেই। তো
এগুলো যদি রাজনীতি না হয় তাহলে রাজনীতি কোনটা? তার একটা বড় প্রভাব আমাদের লেখালেখিতে অবশ্যই আছে, আমাদের অনেকের মধ্যেই আছে এই লেখালেখি। আর একটা জিনিস যে আশির দশক আমার কাছে উল্লেখযোগ্য মূলত কয়েকজন মহিলা কবির জন্য। তাদের যেরকম সুতপা সেনগুপ্ত বা সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, আরও কয়েকজন আছেন। আমার মনে হচ্ছে যে 80 দশকের মেয়েরা, মূলত মেয়েরা, অনেক বেশি নিজেদের জীবন, তাদের সংসার, ঘর এবং বাইরের দ্বন্দ্ব, যৌনতা, এটা নিয়ে অনেক বেশি সোচ্চার বাংলা কবিতায়। এবং তার একটা বড় মানে প্রচুর এরকম উদাহরণ আছে। তার একটা বড় দ্বন্দ্ব চলছে গোটা 80 দশক জুড়ে। তার একটা প্রভাব 90-এর দশকেও আছে, কিন্তু 80 দশকে আমি প্রথম কণ্ঠটা 80 দশকে প্রথম পেয়েছিলাম। তো মানে 70, 90 বা 00 এগুলো থেকে যদি 80 দশককে আলাদা করতে হয় তাহলে আমার কাছে এটাই আর কি। তুমি ঠিক বলেছো, আমার ভালো লাগলো তোমার কথাটা শুনে। আমি আসলে ওই জায়গাটাই পিন পয়েন্ট করতে চাইছিলাম। পিন পয়েন্টটা একটাই জায়গা, সেটা হচ্ছে যে অভিমুখটা যখন মানে 60-এর যদি দেখি বা 70 যদি দেখি বিশেষ করে, তাহলে অভিমুখ একটা ছিল, সেটা রাজনৈতিক একটা প্রেক্ষিত, তার একটা ব্যাকগ্রাউন্ড, এবং সেইটাকে উদ্দেশ্য করে তার যে ডায়লগটা তৈরি করা, এই লেখালেখি। 80 পরবর্তী 90 বা 00 দশকে এসে আমি জানতে চাইছিলাম যে এবারে প্রতিরোধটা যদি তৈরি করতে হয় বা কমিউনিকেশন তৈরি করতে হয়, ডায়ালগ তৈরি করতে হয়, তাহলে কার সঙ্গে ডায়ালগটা হবে? তুমি সেখানে একদম সঠিক পয়েন্ট করেছো, কারণ এবারে ডায়ালগটা হবে হচ্ছে নিঃসঙ্গতার সঙ্গে। এবারে ডায়ালগটা যেটা শুরু হলো সেটা হচ্ছে কিন্তু যে এলিয়েনেশনটা তৈরি হয়ে গিয়েছিল, এটা মনে রাখতে হবে যে ইতিহাস কিন্তু বলছে যে একটা সময় প্রতিরোধের বা প্রতিবাদের মধ্যে ছিল, 60 দশকটা হয়ে গেছে, কিন্তু তার পরবর্তীতে যেটা এসে গেল সেটা হচ্ছে ইন্টারনালাইজ করলো, অর্থাৎ যা ছিল বাইরে তা চলে এলো ভেতরে। আমি মানুষটা যখন লিখছি তো, এবং আমার প্রেক্ষিতটা পাল্টে গেছে, আমি নই, মানে আমি তোমার কথা বলছি বা সকলের কথা বলছি, প্রেক্ষিতটা গেছে পাল্টে। তাহলে এবার কাকে অ্যাড্রেস করব, কার সঙ্গে আমার লড়াইটা, কোথায় গিয়ে ফাইটটা হচ্ছে? রাজনৈতিক কোনো স্পষ্ট কোনো বিভাজন বা স্পষ্ট কোনো লক্ষ্য সেও সামনে নেই। তাহলে হচ্ছে এটা কি, কার সঙ্গে লড়ছি? আমি লড়ছি হচ্ছে এই কি বলবো, এই রেজাল্টেন্টটার সঙ্গে, বা যে জিনিসটা তৈরি হয়ে গেল এই এত বছরের ইতিহাসে সেটার সঙ্গে। সেটা কি? সেটা এলিয়েনেশন, সেটা অবশ্যই ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা, যার সঙ্গে সে তার লড়াইটা বা তার অ্যাড্রেসটা সে করতে চাইছে, যার সঙ্গে সে কথা বলতে চাইছে। সেটা হলো তুমি যেটা বললে বিভাজন কোথায় আছে, সুমন যে বললো যে 80-র দশকে মেয়েদের কণ্ঠস্বর প্রথম শোনা গেল। মুশকিলটা হচ্ছে গিয়ে এই যে ঘরের কথা, সংসারের কথা যাই হোক না কেন, আমি গতকালই একটা এসে পড়ছিলাম বেন লার্নারের দ্য হেট্রেড অফ পোয়েট্রি বলে। তো সেখানে উনি বলছেন যে উইটম্যান সার্বজনীন, ইউনিভার্সাল, প্লাথ ব্যক্তি জীবনের কষ্টের কথা লেখেন। তো নিঃসঙ্গতা নিঃসন্দেহে খুব খারাপ জিনিস। একটু নিঃসঙ্গতার অধিকার কি পেতে পারি আমরা মেয়েরা? আমি শুধু সেটুকু, মানে আমি শুধু এই অধিকারটুকু চাইছি। একজন বুকোস্কি, তিনি গোটা সমাজের সামনে দরজা বন্ধ করে, এই বেরো নিকলো, আমার এখন লেখা আছে, দরজা বন্ধ করে দিতে পারেন, করে মদ খেয়ে মাত্তামো করতে পারেন, তিনি অ্যাবিউজ করতে পারেন, সেটা পরের প্রসঙ্গ, সেগুলো না হয় নাই বা গেলাম। কিন্তু এই লেখা মানেই বা যে কোনো সৃষ্টিশীল কাজ একটা ন্যূনতম স্বার্থপরতা দাবি করে। আমি গোটা পৃথিবীর সামনে দরজাটা বন্ধ করে দেব, এই সময়টা আমি আমাকে দেব বা আমার শিল্পকে দেব। একটু নিঃসঙ্গ হই, তারপরে না হয় আমরাও অভিযোগ জানাতে শুরু করব যে হ্যাঁ, এত নিঃসঙ্গতার বিরুদ্ধে আমার কথা বলার। ছোটবেলায় যেরকম বনি এম দিয়ে ইংরেজি গান শুনি, আমি শুনি গানগুলি আর শক্তি চট্টোপাধ্যায় এদিকে আমরা, কিন্তু ধরো এই 12 বছর বয়সে তুমি যখন পত্রিকা শুরু করছো বা তুমি কলকাতায় এসে
ক্লাস 12-এ, সরি, কলকাতায় এসে একটা অন্য, আমি বলছি যে ছোটবেলায় তো স্কুল পাঠ্য বইতে আমরা রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য এগুলো পড়েছি। তারপর তুমি কি ছোটবেলা থেকে কবিতা লিখতে নাকি পরে কবিতা লিখলে? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। 2, এই মুহূর্তে আমি তো ব্যক্তিগতভাবে ভীষণভাবে ফিল করি যে লিটল ম্যাগাজিনের সংখ্যা ক্রমাগত কমছে। অনলাইন লিটল ম্যাগাজিন আমার পড়তে অসুবিধা হয়, এবং অনেক বন্ধুর লেখা যারা ফেসবুকে লেখেন বা লেখেন না, তাদের দেয়ালে গিয়ে গিয়ে পড়ে আসাও খুব সম্ভব হয় না। আগে যখন লিটল ম্যাগাজিন নিয়মিত বেরোতো তখন লেখার তাগিদ, লেখা ছাপানোর তাগিদ, বন্ধুর লেখা পড়ার তাগিদ, আলোচনা, ঝগড়া, মতানৈক্য, এগুলো তো কমছে। বেশ, তোমরা যেহেতু অনেকটা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করো, আমার এই দুটোই প্রশ্ন রইল, এটা কি কোথাও অসুবিধার সৃষ্টি করছে? সুবিধাটা না জানলে অসুবিধাটা কি করে? সুবিধার কথা একটা বলেছি, ভাষার অনেক ডায়ামেনশন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি বলে নিই, ছোটো করে বলে নিই। কবিতা লেখা আমি শুরু করিনি প্রথমে, আমি লিখতাম হচ্ছে ডায়ালগ, মানে নাটক লিখতাম। কারণ বাবা যেহেতু ছোটো থেকে নাটক করতো, তো আমিও সেই সূত্রে থিয়েটার করেছি। তো ওখানে আমাদের মফস্বলে একটা গ্রুপ থিয়েটারে আমরা কাজ করতাম। তো আমাকে কিছু কিছু আর কি এরকম কাজ দেওয়া হতো, বিভিন্ন ডায়ালগগুলো লিখতে। তো ওইভাবেই আমার শুরু। তারপর আমি গল্প লিখতাম, ছোট গল্প, অনেক কিছু করেছি, ছবি এঁকেছি, গান শিখেছি, আবৃত্তি শিখেছি। কবিতায় অনেক পরে আসা, মানে কবিতায় 2010-11 থেকে আমার কবিতায় আসা। আর পরের প্রশ্নটা হচ্ছে, আমি এই 2 ফরম্যাটেই কাজ করেছি এবং 2 ফরম্যাটেই কাজ করতে অভ্যস্ত, ছাপা মাধ্যম এবং ডিজিটালি। আমি চাকরি করি ডিজিটালি প্ল্যাটফর্মে, আর ছোটো থেকে প্রিন্ট পত্রিকা করে বড় হয়েছি। হ্যাঁ, একটা তো সমস্যা আছেই যে আমাদের মধ্যে একটা, মানে আমরা যোগাযোগহীন হয়ে পড়েছি অনেকটাই। তার কারণ আমার মনে হয় সময়টায় এরকম, আমরা সকলেই, মানে যত দিন যাচ্ছে আমরা সকলেই খুব ব্যস্ত হয়ে উঠছি আর কি, বা চারপাশ আমাদের ব্যস্ত করে দিচ্ছে। কিন্তু এর মানে ডিজিটাল পত্রিকার তো একটা ভালো দিকও আছে, সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি একটা লেখা, একটা ভালো লেখা অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এবং যখন আমরা ছোটোবেলায় যখন পত্রিকা করতাম, তখন কিছুজন তো পড়ছে, এক্সেপশনাল সব জায়গাতেই থাকে। মানে আমারই কিছু পরিচিত যারা দিল্লি, বম্বেতে থাকতেন সেই সময়, তারা বলতেন যে তুই পত্রিকা করছিস, আমরা কি করে পাবো, আমরা তো বছরে একবার কলকাতা যাই। এবার এখন তো তাদের পক্ষে খুব সুবিধাজনক এটা। এবং আমার মনে হয় যে সমস্ত, মানে ধরুন অনেক পুরনো প্রচুর গুরুত্বপূর্ণ লিটল ম্যাগাজিনে দারুণ সংখ্যা, সেগুলো এখন পাওয়াই যায় না, বা হয়তো সম্পাদকের কাছে খুঁজলে 1 বা 2 সংখ্যা পাওয়া যেতে পারে। আমি বিশ্বাস করি সেগুলো ডিজিটাল ফরম্যাটে আসা প্রয়োজন, এবং যাতে সাধারণ মানুষের কাছে সেগুলো অ্যাক্সেস করতে পারে। তো আমরা যে দুনিয়ায় বাস করছি সেটাকে তো মেনে নিতেই হবে, এটাই আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি অন্তত মনে করি যে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে কম বয়সে আমরা যখন থাকি তখন আমরা একটু বেঁধে বেশি থাকি। মানে সেটা আমি এখনও ক্যাম্পাসে আছি বলে এখন এটা বুঝতে পারছি। আমরা কিন্তু মানে এমন নয় যে আমরা অনলাইনে নেই, আবার যদি ক্যাম্পাসে দেখা যায়, এগুলো মূলত ক্যাম্পাস ভিত্তিক, মানে আমাদের এটা স্বীকার না করে কোনো মানে ইয়ে নেই। তো সেই আড্ডাগুলো বা আলোচনা সভাগুলো বা স্বতঃস্ফূর্ত আলোচনা সবই কিন্তু রয়েছে, একেবারে যে নেই সেটা বলার না। মানে লকডাউনের ঠিক পরে 2 বছর আমাদের একটু থিতু হতে অসুবিধা হয়েছে, যে কি করব আমরা, এবার পড়বো কি পড়বো না। আমাদের পাঠ্যাভ্যাসে একটু মানে প্রভাব পড়েছে, কিন্তু আবার সেটা ফিরে আসছে, মানে এমন নয় যে একেবারে নেই। তো একটু মানে এখনও ক্যাম্পাসে থাকার জন্য আমি এইটা অন্তত বলতে পারি যে ওই ব্যাপারটা এখনও হয়নি যে পুরোটাই অনলাইনে চলে গেছে বা পুরোটাই আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি একে অপরের থেকে। না, এই জিনিসটা নয়। এখন
পরে জানি না আমরা হয়তো বিচ্ছিন্ন হয়ে যাব আস্তে আস্তে যখন বড় হব, বা হয়তো একসাথে থাকবো, পত্রিকা করব নিজেদের মতো বড় হয়ে, আবার জানি না এরপর কি হবে, মানে ওটা সময় বলতে পারবে। এখন আপাতত যেটা বলতে পারি, লোকজন পত্রিকা করে, লেখে তাতে, এবং লেখার জন্য তাগাদাও দেয় যে একটু লিখে দে কিছু একটা, তো এই ব্যাপারগুলো রয়েছে। এবং সময় ঠিকই, কিন্তু একসময় পাড়াও ক্যাম্পাস ছিল, ক্যাম্পাসও পড়া ছিল। না সেটা আছে, এগুলো ভেঙে গেছে। না না সেটা আছে, প্রসঙ্গটাই অনেক মানে একদম কিছু সমর্থন পরিসর দাবি করে এত প্রসঙ্গটাই একসাথে মানে ক্যাম্পাসের ব্যাপারটা ভাড়া তো সব ফ্ল্যাট হয়ে গেছে, বাড়ি আর নেই। এবারে আমার সঙ্গে পরিচয় আছে ওই কোনো রকমের ছোট করে, হ্যাঁ এবারে একটু সময়টা কনস্ট্রেন্ট হয়ে যাচ্ছে। লেখা আজকে দেখলাম আজকে প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে সুমন কেন গহরজান স্কিপ করলো? আমাকে বেশি সময় দেওয়া হয়নি তাই। আরেকবার গহরজান পড়ার জন্য দেখা হবে। আচ্ছা চাটা গিয়ে